চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত 5 শিক্ষার্থীকে উদ্ধারে খাগড়াছড়িতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। অভিযানে দুর্গম এলাকায় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। সোমবার যৌথ বাহিনী খাগড়াছড়ি সদরের সুরেন্দ্র মাস্টার পাড়া, পূর্ণচন্দ্র কারবারি পাড়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালায়। এ সময় তারা ইউপিডিএফ এর একটি গোপন আস্তানার খোঁজ পেয়ে তল্লাশি চালায় এবং 7 জনকে আটক সহ বিপুল পরিমাণ প্রশিক্ষণ ও দাপ্তরিক সরঞ্জাম জব্দ করে। এগুলোর মধ্যে রয়েছে ল্যাপটপ, ক্যামেরা, ওয়াকিটকি এবং মোবাইল ফোন। তবে এখন পর্যন্ত অপহৃতদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে অভিযানের সময় আটক 7 জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ এক টমটম চালককে অপহরণ করা হয়। পরে তাদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান শুরু করে যৌথ বাহিনী। খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী অপহরণের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, উদ্ধার অভিযানের সবশেষ কি খবর আপনার কাছে আছে সেটি জানাবেন। এ বিষয়ে পুলিশ কি বলছে? সাউন, আপনি যেমনটি বলছিলেন, গত বুধবার খাগড়াছড়ি সদর গেইটুল এলাকা থেকে যে 5 জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একজন অটো চালক অপহৃত হয়েছিলেন, তাদেরকে আজকে 7ম দিন হতে চললো। এখনো পর্যন্ত তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। তো এই অপহরণ হওয়ার পর থেকেই যৌথ বাহিনী তাদের উদ্ধার অভিযানে নেমেছেন। গতকাল পর্যন্ত অভিযান চালিয়েছেন। তবে আজ সকালে আমি খাগড়াছড়ি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মির্জার সাথে কথা বলেছি। তিনি বলেছেন তাদেরকে উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে। তো শাওন, এখানে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই। আমরা সংবাদকর্মীরা মূলত যে সমস্যার সম্মুখীন হচ্ছি, মূলত যারা অপহৃত হয়েছিলেন তারা এখন খাগড়াছড়ির কোনো বাসিন্দা নন, যার কারণে ওদের অভিভাবকদের সাথে আমরা কোনোভাবেই যোগাযোগ করতে পারতেছি না। আমি ব্যক্তিগতভাবে রাঙ্গামাটির অনেক সহকর্মীর সাথে যোগাযোগ করেছিলাম, যেহেতু দিব্যি চাকমা নামের যে শিক্ষার্থী থেকে আমরা জানতে পেরেছি তার মা ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন, যদি অপরাধী হয় শাস্তি দিন, মুক্তি দিন, এভাবে মায়ের বুক খালি করবে না, এভাবে একটা আমরা পোস্ট পেয়েছিলাম। তবে এই সাউন, এখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা সদর থানা তিনি আরেকটা বিষয় জানিয়েছেন, এদের যে তারা যে অপহৃত হয়েছিলেন এই বিষয় নিয়ে আজ পর্যন্ত গতকাল পর্যন্ত 6 দিন, আজকে 7 দিন হতে চললো, কেউ পর্যন্ত এখনো কোনো অভিযোগ করেনি। তো এই সাউন্ড অভিযোগ না পেলেও এখানকার যৌথ বাহিনী তাদের যে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন, সেই তারা উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের সেই উদ্ধার তৎপরতা চালিয়ে যাবেন বলে তিনি আমাকে জানিয়েছেন। সাউন্ড থাকতে থাকুন রূপায়ণ, নিশ্চয়ই ফিরবো পরবর্তী সংবাদ সংযোগে আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রূপায়ণ তালুকদার। হবিগঞ্জের চুনারুঘাটে 11 বছরের এক শিশুকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর 3 জনের নাম উল্লেখ সহ 4 জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। পুলিশ জানিয়েছে, গেল 3রা এপ্রিল দুপুরে চুনারুঘাটের ইকর গ্রামে স্থানীয় একটি বাগানে গেলে 11 বছরের ওই শিশুকে কয়েকজন যুবক ধর্ষণ করে এবং ঘটনার ভিডিও ধারণ করে রাখে। পরে বিষয়টি কাউকে না জানাতে হত্যার হুমকিও দেয়া হয়। কিন্তু গত 16 এপ্রিল সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এরপরই চুনারুঘাট থানায় যায় ভুক্তভোগীর পরিবার। সেখান থেকে তাদের আদালতে যাবার পরামর্শ দেওয়া হয় এবং অভিযুক্ত 3 জনের নাম উল্লেখ সহ 4 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। এরপরই চুনারুঘাট থানাকে মামলাটি এফআইআর করার নির্দেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুমিনুল হাসান। এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছেন স্বজন সহ এলাকার মানুষ। সারা বাঙালি নিয়ে গেছে, নিয়ে তারপর তার সাথে জোরপূর্বকভাবে দর্শন করছে। ওরা ভগবান চুরি দিয়া কইছে যে গড়ে বাড়ি করে বলতে পারবো না, বললে তারা মারি নিব এবং তার মা বাপকে মারি নিব। তাই আমার বোন বয়ে ভাই এসে কইছে না। দর্শনের সময় 2 নম্বর আসামি ভিডিও ধারণ করে, সেই ভিডিও অনেকের মাধ্যমে ছড়িয়ে দেয়। আজকে আমরা নারী শিশু ট্রাইব্যুনাল 2-এ মামলা দায়ের করলে মামলার গুরুত্ব বিবেচনায় প্ল্যানেট কোর্ট এফআইআর এর নির্দেশ দেন।
পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদ এবং দ্রুত হাসপাতাল চালুর দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের সাথে সংহতি জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। এছাড়া নার্সিং কোর্সকে স্নাতক ডিগ্রিতে রূপান্তরের দাবিতে বরিশাল, জামালপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জ মেডিকেল কলেজে দ্রুত হাসপাতাল কার্যক্রম চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে সোমবার সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে কলেজের প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা। এর আগে রবিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়। সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের চলমান শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান। আমরা একটি গণতান্ত্রিক দেশে আন্দোলন সংগ্রাম করার অধিকার রাখি। এই গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক উপায়ে আমাদের উপর যে ব্রুটাল ক্র্যাকডাউন চালানো হয়েছে, আমরা তার যথাযথ বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এখানে আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে এসেছি। তাদের কোনো অধিকার নেই আমাদের উপর হামলা চালানোর। আমরা মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় ঘুরেছি, যখন কোনো সুষ্ঠু সমাধান পাইনি, যখন মিথ্যা আশ্বাস বারবার পেয়েছি, যখন কোনো লিখিত বিবৃতি পাইনি, তখন আমরা রাস্তা বন্ধ করতে বাধ্য হই। আমরা চাই সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নিক, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিক, তাদের বিচার হোক, তাদের প্রত্যাহার হোক। এদিকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্স স্নাতক সমমান করার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ইউনিয়ন। পরে অশ্বিনী কুমার হলের সামনের সড়কে তারা মানববন্ধন করেন। আমাদের একটাই দাবি, যেটা হচ্ছে আমাদের ডিগ্রি সমান এটা আমাদের করতে হবে। এদিকে নার্সিং কোর্সকে স্নাতক ডিগ্রিতে রূপান্তরের দাবিতে জামালপুরেও মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নার্সরা। 3 বছরের ডিপ্লোমার নার্সদের স্নাতক পাশের সমমান করার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। শাকিলা শম্পা, ৭১। পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও কলেজের নিজস্ব হাসপাতালে কার্যক্রম চালু সহ 2 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেখানকার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদ নূর। শহীদ, শিক্ষার্থীদের দাবি নিয়ে প্রশাসন কি বলছে, তাদের সাথে কেউ কথা বলেছেন কিনা সেটি জানাবেন, এবং এখন সেখানে কি অবস্থা? শাওন, ধন্যবাদ আপনাকে। এখন যেমনটা প্রতিবেদনে আমরা জানানোর চেষ্টা করেছিলাম, গেল 15 এপ্রিল থেকে পর্যাপ্ত সুবিধা না দেয়া এবং হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীরা, সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করছেন। পাশাপাশি তারা বিভিন্ন কর্মসূচি করছেন, মানববন্ধন, স্মারকলিপি, সড়ক অবরোধ 2 দফা ইতিমধ্যেই তারা করেছেন। তো এখনো পর্যন্ত এখন যে কর্মসূচিটা চলছে, গত একদিন আগে শিক্ষার্থীদের যে সড়ক অবরোধ, সেখানে সেনাবাহিনীর লাঠিচার্জের একটা অভিযোগ এনে তারা শিক্ষার্থীদের যে প্রতিবাদ জানিয়ে তারা বলছেন যে এর বিচার না হওয়া পর্যন্ত এবং দাবি না মানা পর্যন্ত তারা যে একাডেমিক ভবন আছে, একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম তারা শাটডাউন করেছেন। তারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এই ভবনটা, বিশেষ করে একাডেমিক ভবন, এটি এখন চলে আছে এবং তার ফটকে কিন্তু তালা চলছে। এটি গতকালকে এটি করা হয়েছিল এবং আমরা দেখেছি যখন শিক্ষার্থীরা এই শাটডাউন কর্মসূচি চলাকালে তারা এই ফটকের সামনেই তারা মানববন্ধন এবং কালো বেশ ধারণ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন। আমরা গতকালকেই দেখেছি এই প্রতিষ্ঠানের যিনি অধ্যক্ষ মোস্তাক আহমেদ ভুইয়া, তিনি শিক্ষার্থীদেরকে এই কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি দফায় দফায় তাদের সাথে কথা বলেছেন, এক পর্যায়ে তিনি কর্মসূচিতেও যোগ দিয়েছিলেন তাদের সাথে, কিন্তু শিক্ষার্থীরা তাদের এই কর্মসূচি থেকে সরে আসেনি। যতদূর আমি তাদের সাথে কথা বলেছি, আজও তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আজ এই ফটকের সামনেই দ্বিতীয় দিনের মতো এই শাটডাউন কর্মসূচি পালন করবেন, অর্থাৎ তারা এখানে বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন করবেন। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, ইতিমধ্যেই জেলা প্রশাসক তাদের সাথে প্রথম অবরোধ চলাকালে যখন তারা সড়ক অবরোধ করে তাদের সাথে কথা বলেছেন এবং তাদের দাবি দাওয়াগুলো লিখিতভাবে নেয়ার চেষ্টা করেছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার আশ্বাস তিনি জানিয়েছিলেন। তিনি আসলে আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা যাতে এই অবরোধ কর্মসূচি সহ যে
ক্লাস বর্জন করছেন সেখান থেকে যাতে সরে আসেন। আমি এর মধ্যে কিন্তু 2-1 দফা আসলে বিভিন্ন সংশ্লিষ্ট প্রশাসনের কর্তারা তারা এই শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড়। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে একটি স্টেটমেন্ট না আসে, যতক্ষণ পর্যন্ত রোডম্যাপ না আসে, কখন আসলে কবে এই হাসপাতাল চালু হবে এবং তাদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা দাবি থেকে সরবেন না। আমি একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু আসলে এই হাসপাতাল কর্তৃপক্ষ, যারা কলেজ কর্তৃপক্ষ আছেন, তারা শিক্ষার্থীদেরকে ওয়ার্ড সুবিধা দেওয়ার জন্য ইতিমধ্যে এই ফটকের সামনে 2টি বাস এনে তারা দাঁড় করিয়েছেন, যাতে তাদেরকে নেওয়া যায়, তাদেরকে ওয়ার্ড সুবিধা ক্লাসে নেওয়ার জন্যই তারা মূলত চেষ্টা করছেন। কিন্তু শিক্ষার্থীরা এক্ষেত্রেও তারা তাদের দাবি থেকে সরে আসছেন না, অর্থাৎ তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমি কথা বলেছি একাধিক শিক্ষার্থীদের সাথে, তারা আজও এই কর্মসূচি অব্যাহত রাখবেন যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট তাদের দাবি আদায় না হবে। আপনি খবর রাখতে থাকুন, নিশ্চয়ই ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শহীদ নূর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে এবার আমরণ অনশনে বসেছেন চারুকলা ইনস্টিটিউটের 9 শিক্ষার্থী। সোমবার বিকেল 3টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই অনশনে বসেন তারা। এর আগে একই দিন দুপুর 12টা থেকে 2:30টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে প্রত্যাবর্তনের 1 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে কোনো সমাধান না পেয়ে আমরণ অনশনে বসেন তারা। এর আগে বিগত কয়েক বছর ধরেই চারুকলাকে ক্যাম্পাসে ফেরানোর দাবিতে আন্দোলন করলেও প্রতিবার প্রশাসনের আশ্বাসে আন্দোলন থেকে সরে আসে শিক্ষার্থীরা। সবশেষ 1 এপ্রিল চারুকলাকে ক্যাম্পাসে ফেরানোর কথা থাকলেও এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই প্রতিবাদে আবারও আন্দোলন করে অনশন করছেন শিক্ষার্থীরা। বরিশালের আগৈলঝাড়া উপজেলায় র্যাব 8-এর মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ও র্যাবের গোলাগুলিতে সিয়াম মোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলাম জানান, র্যাবের একটি দল মাদক উদ্ধারের অভিযানে আগৈলঝাড়া উপজেলার জোড়া ব্রিজ এলাকায় গিয়েছিল। এ সময় ওই দলের উপর হামলা হয়। এতে র্যাবের 2 সদস্য গুরুতর আহত হন। আত্মরক্ষায় র্যাব সদস্যরাও গুলি করেন। এতে 2 যুবক গুলিবিদ্ধ হয়। পরে তাদের গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সিয়াম মারা যান। পালসার গাড়িতে 3 জন লোক আইয়ে তারে মারতে আসে, পিছে র্যাপ আইছে, তারপর স্বাস্থ্যবাহী মারতে আসে, রাখি পরা সাইড দিয়ে যাইতেছিল, তারপর দেখে যে মারে, তারপর ওরা ওই দিকে যাওয়া দিয়েছে, অগকায় ফায়ার করছে। ইন্টারনালি যদি হেমোরেজ হয় সেক্ষেত্রে হচ্ছে প্রেশার কমে যায়, পালস বেড়ে যায়, হ্যাঁ, রোগী একটু ঘাম হয়, সেক্ষেত্রে রোগী ওই কন্ডিশনে আছে, যেটা আসলে আশঙ্কাজনক। যেখানে র্যাবের একটা অপারেশন হয়েছে আমি জানতে পারিনি, আমি ওসি হিসাবে একটা জানি না। তো যখন আমি জানতে পেলাম, আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে আমার অফিসার ফোর্স নিয়ে আসছি, যেটা জানলাম যেখানে বরিশাল র্যাবের একটা টিম এখানে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছে। কুমিল্লায় ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার চেষ্টায় অস্ত্র নিয়ে হামলার অভিযোগে করা মামলায় আওয়ামীপন্থী 6 আইনজীবীর জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। একই মামলায় মহানগর আওয়ামী লীগ নেতা নুরুর রহমান মাহমুদ তানিমকে জামিন দেয় আদালত। সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ মাহবুবুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন। এর মধ্যে কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিটন সহ 4 আইনজীবী আদালত এজলাসে উপস্থিত ছিলেন। গত 3রা আগস্ট কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় গেটের সামনে হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার সহ 261 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 150 থেকে 200 জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন সদরের ডিমুরিয়া চাঁদপুরের আঞ্জামুল হক রানা। এই মামলায় 26 জন আইনজীবীকে 8 সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আগামী 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগ ও তাদের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের অস্তিত্ব বিলীন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি। সোমবার বিকেলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, দেশে অস্থিরতার অপচেষ্টা এবং প্রশাসনের নীরবতার প্রতিবাদে নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, স্থানীয় পুলিশ প্রশাসনের কতিপয় কর্মকর্তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে রবিবার নগরীর একাধিক স্থানে ফ্যাসিস্টরা ঝটিকা মিছিল করেছে, যা জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করেছে। এছাড়া সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়। পরে এক বিক্ষোভ মিছিল নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
4 দশক ধরে জলাবদ্ধতায় ভুগছেন যশোরের ভবদহের 3 লাখ মানুষ। বিভিন্ন সরকারের সময় জলাবদ্ধতা নিরসনে নানা প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। এর স্থায়ী সমাধানে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম আন্দোলন কমিটির 5 দফা দাবিও পূরণ হয়নি। তবে দীর্ঘদিন পর হলেও কিছুটা আশার আলো দেখছেন ভুক্তভোগীরা। আজ ভবদহ অঞ্চল পরিদর্শন করবেন ইউনূস সরকারের 3 উপদেষ্টা। SM ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। যশোর জেলার দক্ষিণ পূর্ব অংশে অভয়নগর, মনিরামপুর, কেশবপুর, ডুমুরিয়া ও ফুলতলার কিছু অংশ নিয়ে ভবদহের অবস্থান। 4 দশক ধরে এখানকার 330 কিলোমিটার এলাকার 3 লাখ মানুষ ভুগছেন জলাবদ্ধতায়। গত 2 বছর এই জলাবদ্ধতা আরও প্রকট হয়েছে। এই অঞ্চলের 300টি গ্রাম পানিতে তলিয়ে গেছে, ডুবে গেছে ফসল, মাছের ঘের, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু কোনো কিছুতেই মেলেনি সমাধান। নানা সময় নানা পরিকল্পনা নিলেও তা আলোর মুখ দেখেনি। এখন সামান্য বৃষ্টি হলেই দুর্ভোগ বাড়ে। গত মৌসুমেও কেশবপুর, মনিরামপুর, অভয়নগর, ডুমুরিয়া অঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। আমাদের বর্ষাকালীন সময় আমাদের জীবন মরণ সমস্যা হয়। আমাদের বাড়িঘর, রাস্তাঘাট, পুকুর, ঘের সব তলিয়ে যায়। ভুক্তভোগীরা বলছেন, স্বাধীনতার পরে অনেকবার ভবদহ বিলের জলাবদ্ধতা নিরসনে প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কিন্তু সেটি ছিল অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ। আমরা ভবদহ অঞ্চলে যে কোনো একটা বিলের ক্লিয়ারেন্সের দাবি করছি, কিন্তু পানি উন্নয়ন বোর্ড কোনো অবস্থায় আমাদের সেই প্রকল্প সফল হতে যায়নি। ভবদহ বিলের এই জলাবদ্ধতা নিরসনের জন্য TRM স্থাপন, আমডাঙ্গা খাল খনন, বিল খুকশিয়ার ওয়াবদার স্লুইস গেটের পলি অপসারণ জরুরি বলে মনে করছেন আন্দোলনকারীরা। আমরা কথা রেখেছেন আমডাঙ্গা খাল সংস্কার করার জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কিন্তু কাজে যদি বিলম্ব ঘটে তাহলে এই বর্ষা মৌসুমে আমডাঙ্গা খালের সুফল আমরা পাবো না। সে কারণে জরুরি ভিত্তিতে আমডাঙ্গা খালের ইউড্রেনটা যদি কমপ্লিট করে দেওয়া যায় তাহলে এই বর্ষাকালে আমরা সুফল পাবো। যশোরের মরণ ফাঁদ এই ভবদহ বিল দেখতে আসছেন বর্তমান সরকারের 3 উপদেষ্টা। জেলা প্রশাসক জানান, উপদেষ্টাদের কাছে এখানকার মানুষের বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সহ নানা বিষয় উপস্থাপন করা হবে। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ছোট্ট একটা প্রেজেন্টেশন এটাই থাকবে। আমরা টেকনিক্যাল বিষয়টা হয়তো আমরা দেখাবো না। আমাদের এই জেলার দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলো আমরা ফেস করেছি, এলাকার মানুষগুলো ফেস করেছে, সেই বিষয়গুলো আমরা তাদেরকে সরকারের কাছে তুলে ধরার চেষ্টা। 3 উপদেষ্টার পরিদর্শনের আশায় নতুন করে স্বপ্ন বুনছেন পানিতে ডুবে থাকা ভবদহ অঞ্চলের লাখ লাখ মানুষ। মনিরা কাজুরি, 71। মাদ্রাসা মার্কেটের দোকান বরাদ্দকে কেন্দ্র করে নীলফামারীর দারোয়ানিতে 2 পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দারোয়ানি বাজার সংলগ্ন আল জামিয়াতুল দারুল উলুম টেক্সটাইল মাদ্রাসা মার্কেটের একটি দোকান নিজের দাবি করে আসাদুল হক শাহের সাথে মাদ্রাসা কমিটির বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে আসাদুল হক শাহ এবং তার লোকজন একটি দোকানে তালা দেয়। এতে মাদ্রাসা কমিটির লোকজন বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হন। অপরাধ নিয়ন্ত্রণে নোয়াখালীতে পুলিশের 20 দিনের ক্রাশ প্রোগ্রামে জেলার 10 থানার পুলিশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধার এবং পলাতক থাকা 2307 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার জেলা পুলিশ সুপার নিজ সভাকক্ষে অভিযানের বিস্তারিত তুলে ধরেন। জানান, বিশেষ অভিযানে থানা থেকে লুট হওয়া অস্ত্র, গুলিসহ সন্ত্রাসীদের ব্যবহৃত দেশি বিদেশি অস্ত্র ছাড়াও সর্বোচ্চ সংখ্যক পলাতক আসামি গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নিয়মিত থানায় দায়ের করা 228টি মামলার আসামিকেও গ্রেপ্তার করা হয় এ সময়। এছাড়া অপারেশন ডেভিল হান্টে নোয়াখালীতে 664 জন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার সাথে জড়িত 318 জনকেও এরই মধ্যে আইনের আওতায় আনা হয়েছে। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে প্রণোদনার বীজ বিতরণ নিয়ে অভিযোগ উঠেছে। নিম্নমান এবং পরিমাণে কম বীজ দিয়ে বরাদ্দের টাকা আত্মসাতের ঘটনায় উপজেলার 3 কৃষি কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করছে কৃষি বিভাগ এবং প্রশাসন, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পুরা কান্দুলিয়া ইউনিয়নের কাশীনাথপুর গ্রামের কৃষক আব্দুল মোতালেব গত বন্যায় ক্ষতিগ্রস্ত হলে বিনামূল্যে প্রণোদনা শাকসবজি বীজ সহায়তা নিতে কৃষি বিভাগের তালিকায় নাম দেন।
তালিকা অনুযায়ী লাল শাক, বেগুন, শিম, পালং শাক, লাউ, মূলা, টমেটো ও মিষ্টি কুমড়ো সহ 8 ধরনের 12 প্যাকেট বীজ পাওয়ার কথা তার, কিন্তু তিনি পেয়েছেন 8 প্যাকেট। অনেকে আবার পেয়েছেন 3 প্যাকেট করে। তারপরেও বীজ নিম্নমানের হওয়ায় রোপণের পর চারা গজায়নি। 7-8 পদ মিলাই পাইছি, এটি বুনতে গিয়ে আমরা আরো ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ জ্বালাইছে। আমরা 3 প্যাকেট এই সবজি পাইছি প্যাকেট। বাইন করছে, কোনোটা হইছে কোনোটা হইছে। তারা যে কাজটা করছে এটার যাতে সুন্দর সুষ্ঠু বিচার হয়। ভুক্তভোগীদের অভিযোগ, বিএডিসির বদলে ইস্পাহানি এগ্রো লিমিটেড থেকে 320 টাকা দরে নিম্নমানের বীজ কিনে টাকা আত্মসাৎ করেছেন অভিযুক্ত উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌস। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিচারের দাবি জানান জনপ্রতিনিধিরা। এটা কৃষি কর্তৃপক্ষ মোটেও ঠিক করে নাই, এবং আমার কথা হলো যথাসময়ে যদি দিত তবুও আমরা এগুলো কাজে লাগাইতে পারতাম, কিন্তু তেমন একটা কাজে লাগাইতে পারছি না, এবং এটা আমার মনে হয় আর কি এটা প্রতারণা করা হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী ফেব্রুয়ারি মাসে 13টি চেকের মাধ্যমে ইস্পাহানি এগ্রো লিমিটেডের প্রতিনিধি আকাশ কুমারের নামে 47,25,825 টাকা পরিশোধ করা হয়। একই তারিখে আকাশ কুমার ইস্পাহানি এগ্রো লিমিটেড আগ্রাবাদ চট্টগ্রামের নামে 25,93,000 টাকা পরিশোধ সহ ধোবাউড়া উপজেলা কৃষি কর্মকর্তার হিসাব নম্বরে 21 লাখ টাকা জমা দেন। যদিও এসব প্রমাণ আর অনিয়ম অস্বীকার করেছেন কৃষি কর্মকর্তা। এটা শুরু সাবেক কৃষি অফিসারের সময় শুরু হয়েছিল, তা আমি জাস্ট এসে এটা শেষ করি এবং ক্ষমতা বলে এগুলার হই, কিন্তু আমার জানা মতে এখানে কোনো রকম অনিয়ম বা কোনো কিছু হয় নাই। এদিকে এসব অভিযোগের কথা স্বীকার করলেও ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি ময়মনসিংহ খামারবাড়ি উপজেলা পরিচালক নাসরিন আক্তার বানু। উপজেলার কৃষি কমিটির হেড হিসেবে ইতোমধ্যেই তাকে একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছি, দেখা যাক উনি কি জবাব দেন। আর এটা আসলেই খুব অনভিপ্রেত। এ ধরনের কেউ যদি বিধি বহির্ভূত ঘটনা ঘটান তাহলে তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা আমরা নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করব। কৃষি বিভাগে দেওয়া তথ্যে ধোবাউড়া উপজেলায় ক্ষতিগ্রস্ত 7,860 জন কৃষকের জন্য প্রণোদনার বীজ বরাদ্দ ছিল 47,25,825 টাকা। প্রত্যেকের 8 ধরনের 12 প্যাকেট বীজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল 600 টাকা করে। শাকিলা শম্পা, 71। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, কৃষি বিভাগ এবং প্রশাসন এখন পর্যন্ত কি কি তথ্য দিয়েছে, আর অনিয়মের সার্বিক চিত্র নিয়ে কৃষকরা কি বলছেন আর প্রশাসন কি বলছে? এই কৃষি প্রণোদনা নিয়ে ময়মনসিংহে যে অব্যবস্থাপনা, এটি কেবল এবারই প্রথম নয়, এর আগেও কিন্তু কৃষকদের যে প্রণোদনার ক্ষেত্রে নানা 9-6 ঘটনা, নানা অব্যবস্থাপনার ঘটনা ছিল, কিন্তু আসলে সঠিকভাবে তদন্ত না হওয়া সবসময় কিন্তু এটি ধামা চাপা পড়েছে। এবারও কিন্তু আমরা দেখছি যে এই ঘটনাটি জানাজানি হওয়ার পর আসলে এক ধরনের ধামা চাপা দেওয়ার যত ধরনের আয়োজন সবটি আসলে সম্পন্ন করা বা চেষ্টা চলছে। এবং কৃষকরা যেটি বলছেন যে বন্যায় গেল আমন মৌসুমে বন্যায় যে কৃষকদের ক্ষতি হয়েছিল ধানের, সেই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকার থেকে, কৃষি বিভাগ থেকে এই প্রণোদনা দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রণোদনার তালিকা তৈরি থেকে শুরু করে বিলি বন্টন পর্যন্ত প্রতিটি স্তরে নানা অনিয়ম এবং অব্যবস্থাপনার ঘটনা ঘটেছে। এবং কৃষকরা যেটি বলছেন যে তারা প্রথমে বন্যায় আবাদ করে যেমনটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং পরবর্তীতে নিম্নমানের বীজের কারণে এবং সেই বীজ না গজানোর কারণে তারা দ্বিতীয় দফায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমনকি প্রতারণার অভিযোগ উঠেছে। এবং এই জন্য ধোবাউড়ার যে কৃষকরা রয়েছেন তারা এবার দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্ত দাবি করে বলছেন যে যদিও স্থানীয় প্রশাসন, কৃষি বিভাগ থেকে আলাদা আলাদা তদন্ত এরই মধ্যে শুরু হয়েছে, তারা মাঠে নেমেছেন, কিন্তু এতে কৃষকদের একটি আশঙ্কা যে এবারও যে ধরনের তৎপরতা চলছে তাতে করে তাদের আশঙ্কা যে এটি আলুর মুখ দেখবে কিনা, এই জন্য তারা দুদকের তদন্ত দাবি করেছেন। এবং এই যে ধামা চাপা দেওয়ার একটি অংশ হিসেবে কৃষকরা বলছেন যে মূল যে অভিযোগকারী, যিনি লিখিতভাবে মন্ত্রণালয়, জেলা প্রশাসন, কৃষি বিভাগকে অভিযোগ করেছিলেন, তিনি সেটি প্রত্যাহার করেছেন মর্মে উপজেলা যে কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসী আমাদেরকে জানিয়েছেন যে
অভিযোগকারী সেটি প্রত্যাহার করেছেন এবং এই প্রত্যাহারের মধ্যেও কিন্তু এক ধরনের রহস্যের সৃষ্টি হয়েছে যে কেন তিনি অভিযোগ করেছিলেন লিখিত এবং কেনই তিনি সেটি প্রত্যাহার করেছেন এবং এই প্রত্যাহার এবং পর থেকে কিন্তু এই যে অভিযোগকারী কৃষক কামরুল হাসানকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মোবাইলটিও বন্ধ রয়েছে এবং এর সঙ্গে এটি নিয়ে মানববন্ধন নানা আন্দোলন হওয়ার কথা ছিল কৃষকদের, সেটিও কিন্তু আসলে দেখা যায়নি। আমরা যেটি জেনেছি যে যেমন কৃষকদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, তেমনি স্থানীয় রাজনৈতিক মহল থেকে প্রভাবশালীরাও কিন্তু যারা অভিযোগ করেছিলেন তাদেরকে এক ধরনের চাপের মধ্যে ফেলা হয়েছে। তো এটি নিয়ে আমি খামারবাড়ির উপপরিচালক নাসরিনের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি, তিনি সবকিছুই বলছেন কিন্তু এটি নিয়ে তিনি কখনোই ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। তিনি বলছেন যে তদন্ত চলছে, তিনি আশা করছেন যে সেই তদন্তের মধ্যেই এটির একটি ফয়সালা হবে। এবং আপনি জানেন যে ময়মনসিংহ জেলা 18,000 ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে এই প্রণোদনা দেওয়ার কথা ছিল এবং সেটি এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ডুবর উপজেলা 7,860 জন কৃষককে 47,25,000-এর বেশি টাকার এই প্রণোদনার বীজ পাওয়ার কথা ছিল, যেটি প্রতিবেদনে দেখেছেন এবং কৃষকরাও যেটি বলছে যে তারা নিম্নমানের বীজ পেয়েছেন এবং এটি কথা ছিল যে বিএডিসি থেকে এই বীজ নেওয়া হবে কিন্তু সেই ক্ষেত্রে ব্যত্যয় ঘটিয়ে নেওয়া হয়েছে একটি ইস্পাহানি এগ্রো লিমিটেডের কাছ থেকে এবং বলা হয়েছে যে নীতিমালায় কৃষি মন্ত্রণালয়ের যে অন্য বিএডিসি ছাড়া অন্য প্রতিষ্ঠান থেকে বীজ নিতে চাইলে সেটি কৃষি বিভাগের মহাপরিচালকের অনুমোদন নিতে হবে, সেটি নেওয়া হয়নি এবং সরকারি টাকা যখন কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হয় সেটি চেকের মাধ্যমে প্রতিষ্ঠানের নামে কিন্তু সেটি দিতে হবে। কিন্তু এই ক্ষেত্রে যেমন নগদ লেনদেন করা হয়েছে একটি মোটা অঙ্কের টাকা, 14 লক্ষ টাকার বেশি মোটা টাকা সেটি নগদে পরিশোধ করা হয়েছে এবং যেটি ইস্পাহানি লিমিটেডের যে সেলস প্রতিনিধি তার নামে কিন্তু ব্যক্তিগতভাবে সেই চেক দেওয়া হয়েছে এবং 13টি চেকে সেই টাকা পরিশোধ করা হয়েছে এবং যেমনটি প্রতিবেদনে আমরা দেখিয়েছি যে পরবর্তীতে সেই যে ইস্পাহানি লিমিটেডের যে প্রতিনিধি তিনি 14 লক্ষ টাকা কৃষি অফিসারের অ্যাকাউন্টে তিনি ফেরত দিয়েছেন। যদিও কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী সবসময় বলে আসছেন যে কোনো ধরনের অনিয়ম হয়নি এবং তিনি দৃঢ়তার সঙ্গে বলছেন যে এখানে কোনো অনিয়ম দুর্নীতি হয়নি, তিনি সত্যতার সঙ্গে সবকিছু করেছেন। কিন্তু আমরা যদি দেখি যে প্রতিটি স্তরে স্তরে কিন্তু এই ধরনের অনিয়ম অব্যবস্থাপনার মাধ্যমে এই কৃষকদের যে প্রণোদনার বীজ সেই ক্ষেত্রে রিপোর্টেও আমরা এই তথ্যগুলো দেখছিলাম। বাবুল হোসেন, খবর রাখতে থাকুন, প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ময়মনসিংহ থেকে সহকর্মী বাবুল হোসেন। চট্টগ্রামে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণ করা বহুতল ভবন গুঁড়িয়ে দিয়েছে উন্নয়ন কর্তৃপক্ষ। সকালে সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো উচ্ছেদ অভিযান পরিচালনা করে। তারা বলছেন পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করায় এর আগে বিভিন্ন সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তর বারবার নোটিশ দিলেও সেসবের তোয়াক্কা না করে বহুতল ভবন নির্মাণ অব্যাহত রাখে ডেভেলপার প্রতিষ্ঠানটি। বাবুন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। চট্টগ্রামের আসকার দিঘির পার এলাকায় রাস্তার পাশেই তৈরি করা হচ্ছে বহুতল এই ভবন। অভিযোগ উঠেছে যার পুরোটাই নির্মাণ করা হয়েছে পাহাড় কেটে। নির্মাণাধীন ভবনের পেছনের অংশেও খাড়াভাবে কাটা হয়েছে পাহাড়। স্বপ্নিল ফ্যামিলি নামে একটি আবাসন সংস্থা গড়ে তুলছে এই ভবন। অবৈধভাবে পাহাড় কাটায় সোমবার দুপুরে প্রকল্প এলাকায় অভিযানের নামে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। আমরা বারবার চিঠি দিয়েছি কিন্তু তারা কোনো রকম বার্তায় ঘটেনি। তারা হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা এনেছে। এখন নিষেধাজ্ঞা হাইকোর্টের আইন তো আমাদেরকে মানতে হবে এবং আমরা মেনেছি। তারপর আমরা ফাইট করেছি। প্রকল্পে পাহাড় কাটতে বাধা দেয়ায় হাইকোর্টে পিটিশন দায়ের করেছিল প্রকল্প সংশ্লিষ্টরা। আপিল বিভাগের চেম্বার আদালতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা স্থগিত করায় নিয়ম অনুযায়ী অভিযান চালানো হচ্ছে, জানান সিডিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট। সবার জন্য একটা ধ্বংসকর অবস্থার মধ্যে ওনারা ফেলে যাচ্ছেন চট্টগ্রাম সিটিতে। এরকম কাজ যেন ওনারা না করেন এবং চট্টগ্রামবাসীর মধ্যে কেউ না করেন, কারণ করলে কিন্তু এটা 10 বছর পরও ভাঙা যেতে পারে এবং কেউ যেন এরকম ভবনে কোনো ফ্ল্যাট বা কমার্শিয়াল প্রতিষ্ঠান না কিনেন। পাহাড় কেটে এবং বিল্ডিং কোড অমান্য করে কোনো স্থাপনা হলে তার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে, জানান
সিডিএ চেয়ারম্যান। তাদের ফেভারে যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেটা স্টে করে দেওয়া হয়েছে। স্টে করার সাথে সাথে আমরা দেরি করি নাই, তখন পূর্বের নিষেধাজ্ঞা যেটা আমরা দিয়েছিলাম সেটা কার্যকর করার জন্য আজকে আমরা অভিযান পরিচালনা করছি। এবং যেটুকু ডেভিয়েশন হয়েছে পাহাড় কেটে, আপনারা জানেন পাহাড় কেটে কোনো বিল্ডিং করার কোনো সুযোগ নাই, বিল্ডিং করার যে সম্ভব না, পরিবেশের জন্য হুমকি স্বরূপ। নির্মাণাধীন ভবনে অভিযানের সময় প্রকল্প সংশ্লিষ্ট কাউকে দেখা যায়নি। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। দ্বিতীয় দিনের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী এলাকায় নির্মাণাধীন কয়েকটি বহুতল ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এ সময় ৩টি ভবন মালিককে জরিমানা সহ ভেঙে ফেলা হয় একটি ভবনের কিছু অংশ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় আরও একটি ভবনের। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। রূপগঞ্জের রূপসী বহুতল ভবনটির মালিক হামিদা বেগম। নিয়ম অনুযায়ী রাজুকের অনুমতি নেয়ার কথা থাকলেও তিনি শুধুমাত্র পৌরসভা কর্তৃপক্ষকে জানিয়ে ভবন নির্মাণ করছেন। রাজুক বলছে রূপসী এলাকায় নির্মাণাধীন কয়েকটি বহুতল ভবনেরই অনুমোদন নেই। তাই সোমবার রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে চলা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করায় ৩টি ভবনের মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ৬ তলা বিশিষ্ট একটি বহুতল ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ নির্মাণ কাজ স্থগিতের আদেশ দেওয়া হয়। অভিযানে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় অন্য একটি ২ তলা ভবনের মালিককে সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত। আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তুই দেখো। না, রাজুকের তো এখানে কেউই করে নাই, কেউ বিল্ডিং করে নাই। পৌরসভার থেকে আমরা পারমিশন দেয়, আমরা বিল্ডিং উঠাই। ৪ তলা ৫ তলার উপরে নিলে সে রাজুকে যাইতে হয়। আমাদের বলছে যে আপনারা করেন, পরে আলা দেখা যাবে কি ব্যবস্থা করা হয়। তবে বিনা নোটিশে এই অভিযান চালানোর কারণে অনেকটা ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। কোনো নোটিশ দেয় নাই, নোটিশ দিয়ে বাঙ্গালা সরকারি আইন আছে না, আইনের বাইরে কই, আইনের বাইরে তো কেউ না। নোটিশ দেখা করা, নোটিশ যে দিছে করে। এটা রাজুকে পারমিশন, তোমরা পারমিশন দাও কেন? এটা পৌরসভার ধরবো, এটা আমাদের কি? আইসা বলবে যারা ওই কইরা থাকুক তাদেরকে একটা সময় দিব যে এই সময়ের ভিতরে আপনারা পরিষ্কার করবেন। যদি না করে পরবর্তীতে এরা ভাঙতে পারে, কিন্তু হঠাৎ করে নোটিশ না দিয়ে আইসা ভাঙ্গা লাইব, এটা তো ঠিক না। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিয়ম অনুযায়ী ভবন নির্মাণ না করায় তাদের বিরুদ্ধে জরিমানা সহ নেওয়া হয়েছে নানা আইনি ব্যবস্থা। এছাড়া যেখানেই নিয়ম বহির্ভূত ভবন পাওয়া যাবে সেখানেই অভিযান চালানো হবে বলে জানান তিনি। আইন অনুযায়ী রাজধানীর মধ্যে যে সকল পৌরসভা অবস্থিত বা সিটি কর্পোরেশন কোথাও কিন্তু রাজুক ছাড়া বিল্ডিংয়ের নির্মাণ কাজের প্ল্যান পাস করতে পারে না। কিন্তু এখানে বিভিন্ন জায়গায় এটা বিচ্ছিন্নভাবে করা দেখছি আমরা, বিভিন্ন জায়গায় রয়েছে। তো জনগণ যেহেতু আসলে অতটা বোঝে না এই বিষয়, আইনকানুনগুলো সম্পর্কে তাদের ধারণা নেই, আমরা বিভিন্ন পৌরসভার সাথে যাতে করে আমাদের চেয়ারম্যান মহোদয় সভা করে তাদেরকে এই বিষয়টি পুনর্বার তাদেরকে অনুরোধ করেন যাতে করে নকশা না দেওয়া হয়, ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। দিনভর চলা রাজুকের এই অভিযানে কর্মকর্তাদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। আব্দুল্লাহ মামুন, ৭১। নরসিংদীর পলাশে অবৈধভাবে গড়ে ওঠা জিন-1 স্টোরেজ নামে একটি ব্যাটারি কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার উপজেলার ফুলবাড়িয়া গ্রামে গড়ে ওঠা কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মামুন এই অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ফুলবাড়িয়া গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ব্যাটারি কারখানাটি দীর্ঘদিন ধরে এলাকার ফসলি জমি সহ আশেপাশের পরিবেশের ব্যাপক ক্ষতি করছিল, যে কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে এটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়ে আসছে। তাই ক্ষতিকর এই কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়। সোনা মসজিদ মহদীপুর স্থলবন্দরে বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ভারতের 2 দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বাংলাদেশ ও ভারতের আমদানি রপ্তানিকারকরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সোনা মসজিদ স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক সহ 2 দেশের ব্যবসায়ীরা। ভূ রাজনৈতিক জটিলতা কাটাতেই কেটে গেল দীর্ঘ সময়। এবার সেই জটিলতা কাটিয়ে জাপানকে দিয়েই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর তৈরি করছে
বাংলাদেশ। আর এই বন্দর দক্ষিণ এশিয়ার একমাত্র বিজনেস হাবের পাশাপাশি ট্রান্সশিপমেন্ট পোর্ট হয়ে উঠবে বলে আশা ব্যবসায়ীদের। একই সাথে 14 মিটার গভীরতার কারণে বিশাল আকৃতির জাহাজ প্রবেশের সুযোগ সৃষ্টি হওয়ায় আমদানি রপ্তানি যেমন বাড়বে, তার সাথে কমবে যাবতীয় খরচ। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। ভারত এবং চীনের প্রতিযোগিতার কারণে দীর্ঘদিন সমুদ্র বন্দর নির্মাণ আটকে থাকলেও শেষ পর্যন্ত জাপানের অর্থায়নে তৈরি হচ্ছে 18,000 কোটি টাকার এই বন্দর। মাতারবাড়ির গভীর বন্দরকে ঘিরে এই অঞ্চলের ব্যবসায়ীদের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে বলছেন বন্দর ব্যবহারকারীরা। আমাদের যে আশেপাশের দেশগুলো সবাইকে যদি আমরা এই বন্দরটাকে ট্রান্সশিপমেন্ট বন্দর হিসাবে ইউজ করতে পারি, তাতে করে কিন্তু আমাদের হিউজ একটা সম্ভাবনা আমাদের সামনে আছে। আজকেও পত্রিকায় দেখলাম যে এটার জন্য একটা সভা হয়েছে এবং সেখানে পাশ করেছেন অনেক টাকার বাজেট। যদি আগায় তাহলে আমার মনে হয় যে দেশ অনেক অনেক উপকৃত হবে। কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে শুরু হবে দক্ষিণ এশিয়ার একমাত্র গভীর সমুদ্র বন্দর নির্মাণের চুক্তির আনুষ্ঠানিকতা। অথচ প্রতিবেশী এবং উন্নয়ন সহযোগী দেশগুলোর অংশীদারিত্ব জটিলতায় এক যুগ ধরেই থমকেছিল গভীর সমুদ্র বন্দর নির্মাণের সিদ্ধান্ত। বিশেষ করে ভারত এবং চীন দুদেশই গভীর সমুদ্র বন্দর নির্মাণের অংশীদারিত্বে আগ্রহী হওয়ায় ধীরে চলনীতির কৌশল নেয় বাংলাদেশ সরকার। তবে শেষ পর্যন্ত উন্মুক্ত দরপত্রে দুই দেশকে পেছনে ফেলে এগিয়ে আসে জাপান। ডিপ সি পোর্ট এখন সময়ের দাবি। আগামী 5 বছরের মধ্যে যদি ডিপ সি পোর্টটা কার্যকর না হয়, হয়তো আমরা ব্যবসায়িকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হব। মাতারবাড়ি একটা ডিপ সি পোর্ট এবং ওখানে যেহেতু ড্রাফটের কোনো রেস্ট্রিকশন নাই এবং এই ড্রাফট রেস্ট্রিকশনের যে 14.5 মিটার যে ড্রাফট আছে, এই ড্রাফট কিন্তু আলটিমেটলি যে কোনো বড় জাহাজ 80 থেকে 1 লক্ষ টন জাহাজ কিন্তু এখানে চলে আসতে পারবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে মোট খরচ ধরা হয়েছে 17,777 কোটি 16 লাখ টাকা। এর মধ্যে জাপানের ঋণদানকারী সংস্থা জাইকার ঋণ সহায়তা থাকছে 12,892 কোটি 76 লাখ টাকা। এর বাইরে বন্দরের নিজস্ব তহবিল থেকে 2,213 কোটি 24 লাখ টাকার পাশাপাশি বাংলাদেশ সরকার অর্থায়ন করবে 2,671 কোটি 15 লাখ টাকা। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে দুটি ভাগে দুটি জেটি হবে, একটি কন্টেইনার জেটি আরেকটি মাল্টিপারপাস জেটি। টার্মিনাল কনস্ট্রাকশনের কাজটা সহসায় শুরু হবে। এটা জাইকার অর্থায়নে হচ্ছে এবং জাপানিজ একটা ঠিকাদার পেন্টাওশন এবং তাওয়া কর্পোরেশন জয়েন্ট ভেঞ্চার, এরা কাজটা পেয়েছে এবং এই টার্মিনালের 2টা জেটি থাকবে। মাতারবাড়ি এশিয়া ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে গড়ে উঠলে ভারতের 7 সিস্টার কিংবা মিয়ানমার সহ পূর্বমুখী দেশগুলোর সাথে সমুদ্রপথের যোগাযোগ অনেকটা সহজ হয়ে উঠবে। হাসান আহমেদ, 71। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলায় কাছের বন্ধুসহ 17 জন স্বজনকে হারিয়েছেন গাজার অধিবাসী রংপুর মেডিকেলের শিক্ষার্থী আবু মনসুর মাহমুদ। গাজায় গণহত্যায় দিন দিন মুষড়ে পড়ছেন তিনি, তবু চান নিজ জন্মভূমিতে ফিরতে। প্রত্যাশা, দ্রুত স্বাধীন হবে ফিলিস্তিন, জয় হবে মুসলমানদের। বাংলাদেশে কেমন আছেন আবু মনসুর? বিশ্বের মুসলমানদের কাছে কি চাওয়া তার? জানবো শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদনে। ফিলিস্তিনের গাজার অধিবাসী রংপুর মেডিকেলের শেষ বর্ষের শিক্ষার্থী আবু মনসুর মাহমুদ মুসলেহ পড়াশোনার জন্য 4 বছর ধরে আছেন রংপুরে। এখানেই সহপাঠী, বন্ধু, শিক্ষক, শুভাকাঙ্ক্ষীদের নিয়ে দিন পার করছেন তিনি। ক্লাসও করছেন নিয়মিত। প্রতিনিয়ত ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলায় স্বজন, গ্রামবাসী ও দেশবাসীকে হারাচ্ছেন আবু মনসুর। জানেন না কবে শেষ হবে নারকীয় এই হত্যাকাণ্ড। যদিও মনসুর ও তার পরিবার ফিলিস্তিনের বাইরে থাকার কারণে নিরাপদে আছেন, কিন্তু দেশের স্বজন, প্রতিবেশী কেউ ভালো নেই। I don't know how they are surviving. Actually, I am Palestinian. পরিস্থিতি মোটেও ভালো নয়। আমি জানি না তারা কিভাবে বেঁচে আছে। আমি একজন ফিলিস্তিনি। আমি কল্পনা করতে পারি না যে তারা এত কষ্ট পাচ্ছে, কিন্তু এত কিছুর পরও তারা ধৈর্য ধরে আছে। তারা স্বাধীনতার জন্য অপেক্ষা করছে। We know and everyone know. মনসুর জানান, কয়েক মাস আগে তার কাছের এক বন্ধু হামলায় নিহত হয়েছে, যে ডাক্তার হতে চেয়েছিল। শুধু তার বন্ধু নয়, এভাবে ফিলিস্তিনিদের সব স্বপ্ন ধূলিসাৎ করে দিচ্ছে ইসরায়েল। কে তাদের অস্ত্র দিচ্ছে, কে তাদের যানবাহন ও যুদ্ধের রসদ দিচ্ছে? আমরা সবাই জানি জাতিসংঘ ইসরায়েলকে সমর্থন করছে। আমি এই ধরনের জাতিসংঘে বিশ্বাস করি না। তাদের এই নারকীয় ধ্বংসযজ্ঞ ফিলিস্তিনিদের স্বপ্ন ধূলিসাৎ করে দিচ্ছে।
বাংলাদেশ সহ অধিকাংশ মুসলিম দেশ ফিলিস্তিনের প্রতি যেভাবে সংহতি জানিয়েছেন এর প্রশংসা করেন মনসুর। তিনি আশা করেন দ্রুত ফিলিস্তিনে ফিরে গিয়ে যুদ্ধ বিগ্রহ ছাড়াই বসবাস করতে পারবেন। But really we love Bangladesh too much. আমাদের হৃদয়ের গভীরে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে অনেক ভালোবাসি, কারণ আমরা জানি তারা আমাদের জন্য কি করার চেষ্টা করছে। তারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে ও আমাদের সমর্থন করছে, এটা সত্যি অসাধারণ। আমি নিজের চোখে অনেক বাংলাদেশিকে দেখেছি যারা ফিলিস্তিনিদের, বিশেষ করে গাজাবাসীদের সাহায্য করার জন্য সবকিছু করতে রাজি। মনসুরের মতো আরো 200 জনের বেশি ফিলিস্তিনি আছেন বাংলাদেশে। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর। নারায়ণগঞ্জের নানা আয়োজনে ইউএস বাংলা মেডিকেল কলেজের 11তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। সোমবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় ইউএস বাংলা মেডিকেল কলেজের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে মেডিকেল কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা, সঙ্গীতানুষ্ঠান এবং আলোচনা সভা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ 1 মৌসুমের পাট ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য হিলিতে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সকাল 10টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের প্রশিক্ষণ হলরুমে এইসব কৃষি পণ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। এ সময় 10 জন কৃষকের মাঝে 1 কেজি পাট বীজ, 5 কেজি ড্যাব এবং 5 কেজি ডিওপি ও 5 কেজি এমওপি বিতরণ করা হয়। কক্সবাজারে সামুদ্রিক শৈবালের রান্নার প্রদর্শনী ও উৎসব হয়েছে। উৎসবে অংশ নেয়া 25 উদ্যোক্তাতে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। সিউইড দেশের মানুষের কাছে পরিচিত এবং খাবারের গুণগত মান তুলে ধরতে সোমবার কক্সবাজারে তারকামানের একটি হোটেলে প্রায় 25 জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এবং ইনোভেশন সংস্থা। প্রশিক্ষণপ্রাপ্তরা জানান এই প্রথম তারা সিউইড নিয়ে জানতে পেরেছেন। পাশাপাশি এই সিউইড দেশের দোরগোড়ায় পৌঁছাতে পারলে অর্থনৈতিক খাতে বড় অবদান রাখবে বলে মনে করছেন তারা। প্রশিক্ষণদাতা আইএলওর কর্মকর্তারা জানান বাংলাদেশে কৃষিক্ষেত্রে সিউইড চাষে যেন অর্থনৈতিক খাতে নতুন ধারা তৈরি হয় সেই প্রচেষ্টা চলছে।